আমরা আজকে পর্যায় সারণী করার পরে রাসায়নিক বন্ধন ওই জায়গাটা করব। তো পরমাণু, এবারে দুটো জিনিস আমাদের করার বিষয় আছে। একটা হচ্ছে পরমাণু, তার সঙ্গে আরেকটা নাম শুনে থাকবো আমরা অণু। অণু, পরমাণু কোনটা? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, মৌলের যে ক্ষুদ্রতম কণা কি করে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে কি বলে? তাকে বলে পরমাণু। মুখস্থ করে ফেলি। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলে পরমাণু। আর অণুটা কি? মৌল বা যৌগের যে ক্ষুদ্রতম কণা, মৌল বা যৌগের যে ক্ষুদ্রতম কণা কি করতে পারে? স্বাধীনভাবে থাকতে পারে। স্বাধীনভাবে থাকতে পারে, তাকে কি বলবো আমরা? তাকে বলে অণু। মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে থাকতে পারে তাকে বলে অণু। অণু ব্যাপারটা দেখতে, আচ্ছা, পরমাণুটা কেমন দেখতে মনে করো? আমি চিন্তা করো, তোমাকে বোঝানোর জন্য বলছি আমি। এইরকম একটা জিনিস, এটা মনে করো হাইড্রোজেন মৌলের পরমাণু। হাইড্রোজেন মৌলের পরমাণু, হাইড্রোজেন মৌলের পরমাণু এরকম দেখতে। হাইড্রোজেন মানে H, আর হাইড্রোজেন মৌলের অণু। হাইড্রোজেন মৌলের অণু কেমন দেখতে হবে? এই একটা পরমাণু আর একটা পরমাণু পাশে লেগে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে অণু। দুটো পরমাণু একসঙ্গে আছে। এটা মনে করো সোনার পরমাণু। আর সোনার অণু কেমন দেখতে হবে? সোনার অণু এই জিনিসটাই হবে, একই হবে। কারণটা কি? কারণ ধাতব পদার্থের অণু আর পরমাণু একই। ধাতব পদার্থ, এখানে মাছ মুখস্থ রাখবো, ধাতব পদার্থের অণু সমান পরমাণু একই। ধাতব পদার্থের ক্ষেত্রে অণু পরমাণু একই, কিন্তু অর্থাৎ হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এদের ক্ষেত্রে অণু পরমাণু আলাদা হবে। এরপরে আমি এটা আঁকলাম। এটা মনে করো জলের অক্সিজেন পরমাণু। এটা অক্সিজেন পরমাণু এরকম দেখতে। আর যখনই অক্সিজেনের অণু কথা বলবো, অক্সিজেন অণু, তখন কি হবে? এই একটা পরমাণু অক্সিজেনের, তার পাশে আরেকটা পরমাণু এরকম জুড়ে থাকবে। এটা অক্সিজেনের অণু O2, আর অক্সিজেন পরমাণু হচ্ছে এই যেটা। এবার জলের অণু, জল তুমি পড়ে থাকবে H2O। H2O মানে দুটো হাইড্রোজেন পরমাণু থাকবে। হাইড্রোজেন পরমাণুটা এরকম দেখতে। এই একটা হাইড্রোজেন পরমাণু, তার পাশে আরেকটা হাইড্রোজেন পরমাণু, আর তার নিচে থাকবে কি এরকম, এটা অক্সিজেন। উপরে এটা হাইড্রোজেন, আর এটা হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে জলের অণু।
আমরা আজকে সেটা দেখব। এই যে দুটো পরমাণু মিলে বা মৌল বা যৌগের অণু, মৌলের অণু আর যৌগের অণু দুটো কথা আছে। একটা হচ্ছে মৌলের অণু, মৌলের অণু, তার সঙ্গে যৌগের অণু, যৌগের অণু। এই মৌলের অণু যৌগের অণু কিভাবে গঠিত হয় সেটাই আমার আজকে পড়ার বিষয় থাকবে। মৌলের অণু ব্যাপারটা কি? একই মৌলের একাধিক পরমাণু দিয়ে যে অণু গঠিত হবে, একই মৌলের একাধিক পরমাণু দিয়ে গঠিত অণুকে বলে মৌলিক অণু। একই মৌলের একাধিক পরমাণু দিয়ে গঠিত অণুকে বলে মৌলিক অণু। যেমন হাইড্রোজেন অণু H2 ব্যাপারটা কিরকম হবে? এই একটা হাইড্রোজেন পরমাণু এখানে আছে, আর একটা হাইড্রোজেন পরমাণু এরকম। তারপরে মনে করো অক্সিজেন অণু O2, অক্সিজেন অণু কিরকম হবে? এই একটা অক্সিজেন পরমাণু আছে, আর একটা অক্সিজেন পরমাণু এরকম। এটা যে অক্সিজেন অণু, মনে করো এটা নাইট্রোজেন পরমাণু, তার পাশে আরেকটা নাইট্রোজেন পরমাণু, এটা হচ্ছে কি নাইট্রোজেন অণু। একই মৌলের একাধিক পরমাণু দিয়ে গঠিত অণুকে বলে মৌলিক অণু। আর যৌগিক অণু কি হবে? একাধিক ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে বলে যৌগিক অণু। একাধিক ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত অণুকে বলে যৌগিক অণু। যেমন এই যে এটা কি জিনিস? একটা হাইড্রোজেন পরমাণু। এটা কি জিনিস? একটা হাইড্রোজেন পরমাণু। আর তার নিচে আমি কি করলাম? এরকম দিলাম। এটা একটা জলের অণু। এটা হচ্ছে জলের অণু। অণু পরমাণু সম্পর্কে সামান্য ধারণা হলো, এটুকু খাতায় চলবে। আজকে সকালে পড়া ছিল। নেক্সট, এবার দেখো মৌলের পরমাণুর কটি অংশ নিয়ে গঠিত? মৌলের পরমাণু তিনটি অংশ নিয়ে গঠিত, তিনটি মূল কণা নিয়ে গঠিত। মূল কণা নিয়ে গঠিত। মৌলের পরমাণু তিনটি, এখানে নাম এরকম ভাবে বলি, মৌলের পরমাণু দুটি অংশ ভাবে বলি। মৌলের পরমাণুর দুটি অংশ। একটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ইলেকট্রন মহর। মৌলের পরমাণুর দুটি অংশ আছে, পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন মহর। আমি একটু আগে তোমাকে আমি কি করলাম, তোমার নাইট্রোজেন মৌলের পরমাণুটা এরকম দেখালাম, এরকম দেখিয়েছি না? এটা নাইট্রোজেন মৌলের পরমাণু। এই পরমাণুটার দুটো অংশ আছে। এই পরমাণুটার দুটো অংশ এরকম যদি দেখা যায়, এরকম ভিতরে একটা গোলাকার অংশ আছে। আমি যেটা দেখালাম এটা একটা বোঝানোর জন্য এরকম করেছি, আসলে ঘটনাগুলো এরকম থাকে। এটা মৌলের পরমাণুর ভিতরে একটা অংশ থাকে। এই ভিতরের অংশটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর বাইরের দিকে একটা কাল্পনিক বৃত্তাকার পথ থাকে,
যেখানে ইলেকট্রন কণাগুলো থাকে এগুলোকে বলে কি, এই পথটাকে বলে ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল। স্যার এই ভেতরটায় নিউক্লিয়াসে কি থাকে? এই নিউক্লিয়াসে পরমাণুর নিউক্লিয়াসে থাকে, পরমাণুর নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে থাকে কি থাকে? ধনাত্মক ধর্মী কণা, প্রোটন। ধনাত্মক ধর্মী কণা প্রোটন, পরফলাবকার ট দন্তন্য। পরমাণুর নিউক্লিয়াসে থাকে ধনাত্মক ধর্মী কণা প্রোটন এবং নিস্তরিত কণা নিউট্রন। নিস্তরিত কণা নিউট্রন। পরফলা দন্তন্য। রফলা না দিলে হবে না, রফলা না দিলে তো নিউটন হয়ে যাবে, ওটা বিজ্ঞানিক নিউটন হয়ে যাবে, ওটা এসআই পদ্ধতিতে বলের একক ট্রন লিখতে হবে। নিস্তরিত কণা নিউট্রন। আর ইলেকট্রন মহলে আছে, ইলেকট্রন মহলে থাকে ঋণাত্মক ধর্মী কণা, ঋণাত্মক ধর্মী কণা ইলেকট্রন। পরমাণুর ওই ইলেকট্রন মহলে কি থাকে? ঋণাত্মক ধর্মী কণা ইলেকট্রন। তাহলে এবার আমরা এই পরমাণুর গঠনটাকে আরেকটুখানি পরিষ্কার করে দেখি কোনটা কিরকম। যদি এটা একটা ইলেকট্রন মহল হয়, এই ইলেকট্রন মহলে কি রয়েছে? ইলেকট্রন মহলে আছে ঋণাত্মক ধর্মী কণা ইলেকট্রন, এরকম ইলেকট্রন আছে। আর এর ভেতরে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে রয়েছে ধনাত্মক ধর্মী কণা প্রোটন, এরকম প্লাস প্লাস আছে। আর কি আছে? নিস্তরিত কণা নিউট্রন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এবার এটা ইলেকট্রন মহল আমি করেছি, এরকম করে দিচ্ছি। এখানে ভিতরে চারটা প্রোটন করেছি, তো চারটা ইলেকট্রন, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন হয়। নিউট্রন সংখ্যা কম বেশি থাকতে পারে। এটা আসলে এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। এই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি দেখছে? এটা হচ্ছে তোমার কি প্রোটন, ধনাত্মক ধর্মী প্রোটন। এটা হচ্ছে নিউট্রন, আর এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে যদি বলা হয় পরমাণু গঠনে কি কি আদি কণা দ্বারা গঠিত, বা পরমাণু গঠনে কি কি কণা রয়েছে? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। একটা জিনিস দেখার বিষয়, সাধারণ অবস্থায় পরমাণু নিস্তরিত। সাধারণ অবস্থায় কি থাকে? পরমাণু নিস্তরিত হয়। পরমাণু নিস্তরিত মানে কোনো তড়িৎ ধর্ম প্রকাশ করে না। সাধারণ অবস্থায় পরমাণু নিস্তরিত। কারণটা কি? কারণ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক ধর্মী যে কয়টি প্রোটন থাকে, ধনাত্মক ধর্মী যে কয়টি প্রোটন থাকে বিভিন্ন কক্ষপথে, বিভিন্ন কক্ষে ঠিক সেই কয়টি কি আছে? ইলেকট্রন আছে, ইলেকট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক ধর্মী যে কয়টি প্রোটন থাকে বিভিন্ন কক্ষে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। এই জন্য পরমাণু নিস্তরিত। মানে কোনো এলাকাতে যতগুলো ছেলে আর ততগুলো যদি মেয়ের মধ্যে বিয়ে হয়, তাহলে ওই এলাকাটা পুরো সুস্থ স্বাভাবিক থাকবে, কোনো রকম কোনো ঝামেলার ব্যাপার থাকবে না। এরকম এখানে পরমাণুর মধ্যে তাই হয়, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন আছে, যার জন্য একটা প্রোটন একটা ইলেকট্রনকে প্রশমিত করে রাখে।
পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে একটুখানি বলি। পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু মধ্যাহ্ন একটা অবশ্যই, পরমাণু ক্রমাঙ্ক যার আরেক নাম পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? মৌলের পরমাণু নিউক্লিয়াসে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক ধর্মী যে কয়টি কি থাকে? প্রোটন থাকে। প্রোটন থাকে, সেই সংখ্যাকে বলে কি বলে? পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক মুখস্থ করো। কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক ধর্মী যে কয়টি প্রোটন থাকে সেই সংখ্যাকে বলে পরমাণু ক্রমাঙ্ক। মৌলের নাম চিহ্ন পরমাণু ক্রমাঙ্ক। ইলেকট্রন বিন্যাস। প্রথমে আমার কথা মনে করুক, হাইড্রোজেন লিখবো না কিছু, আগে বুঝবো এবার। হাইড্রোজেন হবে, হাইড্রোজেন। এর চিহ্ন হলো H, এর পরমাণু ক্রমাঙ্ক 1। ইলেকট্রন বিন্যাসটা ছোট করে পরমাণু ক্রমাঙ্ক 1, এখানে ইলেকট্রন বিন্যাস আর পরমাণুর গঠন। ইলেকট্রন বিন্যাস তুমি জেনে থাকবে, তুমি এর আগে ক্লাস 9-এ পড়ে এসছো। এটা যদি পরমাণু হয়, এই পরমাণুর এটা মনে করো নিউক্লিয়াস আছে, এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে, এখানে সব ইলেকট্রন থাকে। ইলেকট্রন থাকে। এই প্রথম যে কক্ষপথটা এটাকে কে, তারপরে এল, তারপরে এম, এরকম সব নাম আছে। পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘোরে সেই কক্ষপথগুলোকে কি বলা হয়? প্রথমে কে, নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যেটা ওটা কে, তারপর এটা এল, তারপরে এম। এটা জানা আছে তো? জানা আছে। তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্ক 1 মানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1, মানে কে সমান 1 লিখলাম। মানে তুমি বুঝে নেবে কে কক্ষে একটি ইলেকট্রন আছে, কে কক্ষে একটি ইলেকট্রন। তাহলে পরমাণু হাইড্রোজেনের যে গঠনটা হবে সেটা এরকম হবে। যদি আমি এটা একটা পরমাণু নিউক্লিয়াস রাখি, এটা পরমাণু নিউক্লিয়াস রাখলাম, তাহলে এইরকম দেখে দেবো। নিউক্লিয়াসটা মাঝখানটা রাখতে হবে এইরকম। আর তোমার এইরকম জায়গায় কি করে দেবো? এটা ইলেকট্রন, এটা হচ্ছে কি তোমার একটা H পরমাণু, এরকম দেখতে হবে। এখানে পরমাণু ক্রমাঙ্ক 1 মানে ইলেকট্রন একটাই হবে। সাধারণ অবস্থায় পরমাণু স্তরে যতগুলো প্রোটন থাকবে ঠিক সেই সংখ্যাটাই ইলেকট্রন হবে, ইলেকট্রন একটাই থাকবে। তাহলে ওই কে কক্ষপথ, এই যে কক্ষপথটা করলাম, এই কক্ষপথটা কে, এই কে কক্ষপথে একটাই ইলেকট্রন থাকবে। এরপর আমরা হিলিয়ামের কথা বলি। হিলিয়াম এর চিহ্ন হচ্ছে He, পরমাণু ক্রমাঙ্ক 2।
তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2, ইলেকট্রন বিন্যাস k সমান 2 হবে, মানে k কক্ষে দুটো ইলেকট্রন থাকবে। তাহলে হিলিয়াম পরমাণু গঠনটা কেমন হবে? এটা যদি হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস হয়, তাহলে এটা যদি কক্ষপথ থাকে, তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে। এটা কি He পরমাণু, He পরমাণু। এরপরে এই দুটো মুহূর্ত হয়ে যায়। লিথিয়াম, পরবর্তী পরমাণু লিথিয়াম। লিথিয়াম এর চিহ্নটা হচ্ছে Li, লিথিয়ামের চিহ্ন Li, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? তোমার ক্লাস 9 পড়ে এসছো, কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে তার 2n² সূত্র দিয়ে বের করা হয়। কোন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে সেটা 2n² সূত্র দিয়ে বের করা হবে। n এর মান যখন 1 হবে, n মান 1 মানে 2 × 1², 2 × 1 = 2, মানে k কক্ষে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকবে। 2 এর বেশি ইলেকট্রন হলে তারপরে চলে যাবে। কোন পরমাণু মানে k কক্ষপথে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। n এর মান যদি 2 হয়, মানে 2 × 2² মানে 2 × 4 মানে 8, মানে k এর পরে প্রথম কক্ষপথ k, তারপর এটা k, প্রথমে এটা k, তারপরে l, পরে m হবে। মানে এই k কক্ষে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকবে। n কক্ষে l কক্ষে 8টি, m কক্ষে 18টি হবে। এখানে যে n এর জায়গায় যদি আমরা 3 বসাই, n এর জায়গায় 3 বসাই, এটা 18 হবে। মানে k কক্ষে সর্বাধিক দুটো থাকবে, l কক্ষে সর্বাধিক 8টি থাকবে, তারপরে m কক্ষে সর্বাধিক 18টি থাকবে। তার মধ্যে একটা কথা আছে যে কোন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথের আগের কক্ষপথে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। কোন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের আগের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। এই কথাটা লিখে দিই, নাহলে পরে গন্ডগোল হয়ে যাবে। মানে পরমাণুর কোন কক্ষে কটি ইলেকট্রন থাকবে সেই সংক্রান্ত নিয়ম। পরমাণুর কোন কক্ষে কটি ইলেকট্রন, এখানে এই লেখাটা তুমি লেখার জায়গা রেখে দাও। পরমাণুর কোন কক্ষে, পরমাণুর কোন কক্ষে, কোন কক্ষে কটি ইলেকট্রন থাকবে, কটি ইলেকট্রন থাকবে থাকবে তার নিয়ম। নিয়মটা কি আছে? 1 নম্বর, পরমাণুর কোন কক্ষে কটি ইলেকট্রন থাকবে, কয়টি ইলেকট্রন থাকবে তা 2n² সূত্রের সাহায্যে ঠিক হয়। কোন কক্ষে সর্বাধিক লিখতে হবে, কোন কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকবে, সর্বাধিক। পরমাণুর কোন কক্ষে সর্বাধিক কটি ইলেকট্রন থাকবে তার 2n² সূত্রের সাহায্যে ঠিক হয়। n সমান যদি 1 হয়, n সমান 1 হলে কি হবে? k কক্ষে সর্বাধিক কি হবে? 2 × 1² সমান 2টি ইলেকট্রন থাকবে। কে কক্ষে, প্রথম কক্ষপথটা কে, সেখানে সর্বাধিক কটা ইলেকট্রন থাকবে? 2টো। n সমান 2 হলে, মানে 2 নম্বর কক্ষপথ, n সমান 2 হলে kl, l কক্ষে, পরের কক্ষপথের নাম হচ্ছে l কক্ষে সর্বাধিক 2 × 2² সমান 8টি ইলেকট্রন থাকবে। n সমান 3 হলে, যদি n এর মান 3 হলে klm, পরের কক্ষপথে m কক্ষে
সর্বাধিক 2 গুণন 3 এর স্কয়ার সমান 18টি ইলেকট্রন থাকবে। n সমান 3 মানে কি m কক্ষে সর্বাধিক 18টি ইলেকট্রন থাকবে। তার মধ্যে একটা বড় কথা হচ্ছে সর্বশেষ কক্ষের ঠিক আগের কক্ষে, সর্বশেষ কক্ষের ঠিক আগের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। 8টির বেশি ইলেকট্রন থাকবে না। সর্বশেষ কক্ষের ঠিক আগের কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। সর্বশেষ কক্ষের ঠিক আগের কক্ষে কি হবে? 8টির বেশি ইলেকট্রন থাকবে না। এবার আমি লিথিয়ামের কথা বলছিলাম। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3 আর এর ইলেকট্রন বিন্যাস কে কক্ষে 2টি, কে এল কক্ষে 1টি হবে। কারণ কে কক্ষপথে 2টির বেশি ইলেকট্রন থাকবে না। কে কক্ষে 2টির বেশি ইলেকট্রন থাকবে না। তাহলে লিথিয়ামের গঠনটা কেমন হবে? লিথিয়ামের গঠনটা হবে, তুমি একটা পরমাণু প্রথমে করে ফেললে, এটা দুটো কক্ষপথ করতে হবে। এখানে নিউক্লিয়াস হলো, এটা কে কক্ষপথ, এল কক্ষপথ, কে কক্ষপথ এবং এল কক্ষপথ। এখানে কে কক্ষপথে 2টো ইলেকট্রন আর এখানে একটা, এই 3টে। এটা কি হলো? লিথিয়াম পরমাণু, Li পরমাণু, লিথিয়াম পরমাণু। বুঝা গেছে? কে কক্ষে 2টোর বেশি ইলেকট্রন থাকবে না। পরবর্তী আকর্ষণ আমরা এখানে চলে আসি। লিথিয়াম ব্যাপার কার্বন। কার্বনের চিহ্নটা হচ্ছে সি। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? কে সমান 2, এল সমান 4। কারণ কে কক্ষপথ মানে প্রথম কক্ষপথ, ওখানে 2টোর বেশি থাকবে না। 2 এর বেশি যা থাকবে তাহলে পরের ঘরে পাঠাতে হবে। তাহলে কার্বনের গঠনটা কেমন হবে? 2টো কক্ষপথ বানাও, এখানে নিউক্লিয়াস বানাও। এটা নিউক্লিয়াস। এর প্রথম কক্ষপথকে 2টো ইলেকট্রন, পরে 4টে। এটা কি? কার্বন পরমাণু। কার্বন পরমাণুর গঠন এটা। প্রথম কক্ষপথ কে, তারপরে কক্ষপথ এল। কার্বন পরমাণু গঠন, এর পরমাণু ক্রমাঙ্ক 6। তাহলে 6টা ইলেকট্রন থাকবে। যতগুলো ধনাত্মক দ্রব্য প্রোটন ততগুলো ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথ 2টো ইলেকট্রন, তারপরে 4টে ইলেকট্রন চলে যাবে। এরপরে কার্বনের পরে আমি নাইট্রোজেনের কথা মনে করি। নাইট্রোজেন এর চিহ্নটা কি? এন। এর পরমাণু ক্রমাঙ্ক 7। ইলেকট্রন বিন্যাস কি হবে? ইলেকট্রন বিন্যাস রিজু আওয়াজ তোলো। ইলেকট্রন বিন্যাস 7টা ইলেকট্রন আছে। তোর বাড়িতে দোতলা বাড়ি আছে, তোর বাড়িতে 7 জন মেম্বার এসছে, নিচতলাতে ডাবল বেড আছে, 2 জনের বেশি থাকা যাবে না। তাহলে প্রথম কক্ষপথে 2টো থাকবে, এবার দোতলাতে বাকি 5 জন 2টো থাকবে। নিচে 2 জনের বেশি রাখা যাবে না, 2টোই বেড আছে। তাহলে এবারে এর কক্ষপথ করে দিই। এটা যে নিউক্লিয়াস, এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ। কে কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? 2টো। 1 2 3 4 5। এটা কার গঠন হলো? এন পরমাণু গঠন। এন পরমাণু মানে নাইট্রোজেন পরমাণুর গঠন। তেজ লাগাকে, তেজ জলদি। অক্সিজেন, অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও, রসগোল্লা। এর পরমাণু ক্রমাঙ্ক তো 8। ইলেকট্রন বিন্যাস কত হবে? চন্দনপাল বৈদ্যবাড়ি। ইলেকট্রন বিন্যাস
কে কক্ষে দুটো এল কক্ষে ছটি কে কক্ষে দুটো এল কক্ষে ছটি সমর্থন পাবো আচ্ছা ঠিক আছে। সমর্থন আছে ঠিকই বলেছে। তাহলে দুটো কক্ষ বানিয়ে ফেলি আর একটা নিউক্লিয়াস করা হলো, ভিতরে জল জল করছে নিউক্লিয়াস। এটা কে কক্ষ, এটা এল কক্ষ। কে কক্ষে দুটো ইলেকট্রন থাকছে, এল কক্ষে 1 2 3 4 5 6 ফিনিশ। বেশ, এরপর আমরা ফ্লোরিন। ফ্লোরিন অয়লয় হস্যু রয় হস্যি দন্তর্ণ ফ্লোরিন। ফ্লোরিনের চিহ্ন হচ্ছে এফ, পরমাণু ক্রমাঙ্ক 9, ইলেকট্রন বিন্যাস তন্ময় বার। ইলেকট্রন বিন্যাস কি লিখবো? কে সমান 2 এল সমান 7, মানে কে কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে, এল কক্ষপথে 7টা। করে ফেলো। এটা নিউক্লিয়াস, এটা কে কক্ষপথ, এটা এল কক্ষপথ। কে কক্ষে দুটো ইলেকট্রন, এল কক্ষপথ 1 2 3 4 5 6। এরপরে নিয়ন, নিষ্ক্রিয় মৌল নিয়ন। নিয়নটা হিলিয়াম নিষ্ক্রিয় মৌল ছিল, এরকম নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এর চিহ্ন কি? এন ই। নিয়ন। নিয়ন নিষ্ক্রিয় মৌল নিয়ন, এর পরমাণু ক্রমাঙ্ক কত? 10। নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10। ইলেকট্রন বিন্যাস কি হবে? কে কক্ষে কে দুটো কক্ষে দুটি, এল কক্ষে আট। এল কক্ষে 8। এখানে প্রথম কে কক্ষপথে সর্বাধিক দুটো থাকতে দুটি পারে, থাকে, হ্যাঁ। এল কক্ষপথে সর্বাধিক 8টি থাকতে পারে। তাহলে এটা হলো, তাহলে এর গঠনটা করে ফেলে যায়। এটা নিউক্লিয়াস আছে, হ্যাঁ, এটা কে কক্ষপথ, এটা এল। এখানে কে এল না দিলে তুমি বুঝে নেবে প্রথম কক্ষপথটা কে, পরেরটা এল, তারপরে আরেকটা কক্ষপথ থাকলে তার এর নাম হবে। এখানে দুটো ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6 7 8। এরপরে মৌল আমি আছে সোডিয়াম। সোডিয়াম, সোডিয়ামের চিহ্ন হচ্ছে এন এ। এন বড় হাতের, এ ছোট হাতের, সোডিয়াম এন এ। পরমাণু ক্রমাঙ্ক তো 11। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? এই যে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, এর ইলেকট্রন কে কক্ষে দুটি, এল কক্ষে তো আমি 9টা রাখতে পারবো না। এল কক্ষপথে কি হবে? সর্বাধিক 8টি হবে, তারপরে এম কক্ষপথে 1টি হবে। কারণ এল কক্ষপথে সর্বাধিক 8টি, 8টার বেশি 9টা রাখা যাবে না। এটা হচ্ছে কি সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এই ঘটনাটাকে বলে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। তাহলে এর গঠনটা কেমন হবে? এখানে 3টে কক্ষপথ বানাতে হবে, 3টে, আর এর ভিতরে নিউক্লিয়াস থাকে। কে কক্ষপথে দুটো ইলেকট্রন, এল কক্ষপথ 1 2 3 4 5 6 7 8টা, তারপরে এম কক্ষপথে 1টি ইলেকট্রন। এটা কে, এটা এল, তারপরে এম। এটা কার গঠন হলো? সোডিয়াম পরমাণু গঠন। এন এ পরমাণুর গঠন। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। বানানটা পছন্দ হচ্ছে। ম্যাগনেসিয়াম মজবুত হবে। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এর চিহ্নটা হচ্ছে Mg। এম বড় হাতের, জি ছোট হাতের। পরমাণু ক্রমাঙ্ক কত? 12। রিজু, তাহলে পরমাণু ক্রমাঙ্ক যদি 12 হয়, ইলেকট্রন বিন্যাস কি করব? ওই তো কে কক্ষে দুটো এল কক্ষে কে কক্ষে দুটি, এল কক্ষে 8টি, আর এম কক্ষে এম কক্ষে দুটি। 2টি। তাহলে কি হবে?
তিনটি কক্ষপথ বানিয়ে ফেলবো, আর এর ভিতরে থাকবে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা দিতেই হবে। এটা কে এল, ভিতরটা সবার ভিতরটা হচ্ছে কে, কাপড়টাই এল আর এম। তাহলে প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকলো, তাহলে 1 2 3 নিজে নিজে কর 3 4 5 6 7 8, আর পরে এম কক্ষপথে দুটো। আমি করছি ক্লোরিন। ক্লোরিন ক্লোরিন এর চিহ্নটা কি, Cl, সি বড় হাতের, এল ছোট হাতের। এর পরমাণু ক্রমাঙ্ক কত, 17 তন্ময় বার। তাহলে ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত, ইলেকট্রন বিন্যাস কি লিখবো, K = 2, L = 8, M = 7। ওই যে দেখো, ওই যে পড়ানো হয়েছিল কি, ওই যখন মেন্ডেলিভের পর্যায় সারণী পড়েছিলাম, হ্যাঁ, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, তাদের সবচেয়ে বাইরের কক্ষে 7টা করে ইলেকট্রন থাকে বলেছিলাম। যে এটা তো ক্লোরিন হলো, এর আগে ফ্লোরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন ছিল। ব্রোমিনের ক্ষেত্রে এরকম 7টা ইলেকট্রন থাকবে। তাহলে এখানে ক্লোরিনের গঠনটা করে নেওয়া যায়। 1 2 3, এটা নিউক্লিয়াস। কে কক্ষে দুটো ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8টা। 1 2 3 4 5 6 7, এটা ক্লোরিন পরমাণু। এখানে তুমি জেনে রাখো আর্গন। আর্গনের পরমাণু, আর্গন হচ্ছে Ar, পরমাণু ক্রমাঙ্ক 18। আর্গন পরমাণু ক্রমাঙ্ক 18। তাহলে ইলেকট্রন বিন্যাস কত, 2 8 8 হবে। গঠন এবার পেরে যাব। এবার যে কোনো মৌলের পরমাণু গঠন আমরা পেরে যাব। আরেকটা লাস্ট এখানে করে নিচ্ছি, যেমন ক্যালসিয়াম করবো। ক্যালসিয়াম 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 এর চিহ্ন হচ্ছে সি সাফিক্স এ। এর পরমাণু ক্রমাঙ্ক 20। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে, K = 2, L = 8, M = 10। না, M = 10 লেখা যাবে না। তাহলে কি 8 আর 2 10 আর 10 20, তো M = 10 লেখা যাবে না। কোন পরমাণুর সবচেয়ে আগের কক্ষপথে, কোন পরমাণু সর্বোচ্চ কক্ষের আগের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। এখানে M এর মান 10 হবে না, এখানে M এর মান 8 হবে। K L M N, N কক্ষে দুটো চলে যাবে। শেষ কক্ষপথের আগের কক্ষপথে দৈর্ঘ্যে 8টা ইলেকট্রন থাকবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বাইরের কক্ষে দৈর্ঘ্যে 2টো ইলেকট্রন হবে ক্যালসিয়াম। তাহলে এখানে 4টে কক্ষপথ হবে, 1 2 3 4। এখানে K L M N, কে কক্ষপথে দুটো ইলেকট্রন, এল কক্ষপথে 8টি, 3 4 5 6 7 8। এন কক্ষপথে 8টা, এম কক্ষপথে 8টা, 2 3 4 5 6 7 8। আর বাইরের কক্ষপথে দুটো থাকবে। ক্যালসিয়ামের যোজ্যতা 2 হবে। এই বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো যোজ্যতার সংখ্যা বলে দেয়। বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যাই যোজ্যতার সংখ্যা বলে। তবে বাইরের কক্ষপথে যদি ইলেকট্রন 4টার বেশি হয়, তখন যোজ্যতা বার করার জন্য 8 সেটা করতে হবে। বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে সেটা বিয়োগ করতে হবে। বাইরের কক্ষে যদি 7টা ইলেকট্রন থাকে, তাহলে 8 - 7 করলে মানে 1 যোজ্যতা হয়ে যাবে। বাইরের কক্ষে যদি 6টা ইলেকট্রন থাকে, 8 - 6 তাহলে 2 যোজ্যতা হবে। আর 4টা থাকলে পরে ওই যোজ্যতা 4ই ধরা হবে। এইবার কথা হচ্ছে, কোনো একটা তুমি যেটা জানবে, কোনো পরমাণুর বাইরের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি
ধনাত্মক তড়িৎধর্মী হয় কেন? আবার কোনো পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রন এসে বসলে পরে ঋণাত্মক তড়িৎধর্মী হয় কেন? ব্যাপারটা এরকম। আর আমার এই ঘরের মধ্যে মনে করো 4টে ছেলে 4টে মেয়ে আছে, নিস্তরিত অবস্থা রয়েছে। এবার যদি এখানে ঘরের মধ্যে এই ঘর থেকে একটা ছেলে চলে যায়, তাহলে কাদের সংখ্যাটা বেড়ে যাবে, মেয়েদের সংখ্যা। তার তখন ঋণাত্মক তড়িৎধর্মী হয়ে যাবে। যদি একটা ছেলে বাইরে থেকে চলে আসে, ছেলে যদি চলে আসে তাদের কাদের সংখ্যাটা কমে যাবে, মেয়েদের মেয়েদের সংখ্যা না, ছেলেদের সংখ্যা বেড়ে যাবে। বেড়ে যাবে। এবার একটা পরমাণুতে তোমার গিয়ে বাইরের কক্ষপথ থেকে যদি ইলেকট্রন চলে যায়, বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন চলে গেলে ওরা ধনাত্মক তড়িৎধর্মী হয়ে পড়ে। কেন সেটা বোঝাচ্ছি। কোনো পরমাণুর বাইরের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন চলে গেলে ওরা ধনাত্মক তড়িৎ, ওরা লেখা বোঝাচ্ছি। কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুতে কি হয়, ধনাত্মক তড়িৎধর্মী হয়। এটা বোঝাতে হবে। কোন পরমাণু সর্বহিত কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণুটি ধনাত্মক তড়িৎধর্মী হয়। নজর রাখো, আমি একটা সোডিয়াম পরমাণুর কথা বলছি। সোডিয়াম Na, এর ইলেকট্রন বিন্যাস কত, 281। ইলেকট্রন বিন্যাস 281। আমার এখানে প্রোটন কটা আছে, এখান থেকে আমরা কি বুঝলাম, প্রোটন আছে 11টি, ইলেকট্রন কটা আছে, ই আছে 11টি। বিভিন্ন কক্ষপথে 11টা ইলেকট্রন আছে, বিভিন্ন কক্ষপথে 11টি ইলেকট্রন আছে। এটুকু ক্লিয়ার। সাধারণ অবস্থায় পরমাণু স্তরে এবার যদি এই যে 11টা ইলেকট্রন, আমি সবচেয়ে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকবে, আমি এখানে পরমাণু গঠন রাখতে যাচ্ছি না, বাইরের কক্ষে এই ইলেকট্রনটা দেখাচ্ছি। এইবার যদি কি হয়, একটা ইলেকট্রন চলে যায়, মানে এই ইলেকট্রনটা বেরিয়ে চলে যায়, তাহলে যে পরমাণুটা হবে সোডিয়াম পরমাণুই থাকবে। এখানে ইলেকট্রন বিন্যাস কত হয়ে যাবে, 2.8। তাহলে 2.8 যখন হয়ে যাবে, প্রোটন কটা হবে, প্রোটন সংখ্যা কত, এখানে ইলেকট্রন চলে গেছে, প্রোটন আছে 11টি, ইলেকট্রন 11টি। এখানে প্রোটন তোমার গিয়ে 11টাই থাকবে, ইলেকট্রন হয়ে যাবে 10টি। আমি সোডিয়াম পরমাণু দেখাচ্ছি। সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 281। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। প্রোটন সংখ্যা কটা, প্রোটন সংখ্যা 11টি। যতগুলো বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন যে কটা থাকবে, প্রোটনও সে কটা। প্রোটন 11টা আছে, ইলেকট্রন কটা আছে, ইলেকট্রন সংখ্যা 11টি। প্রোটন 11টি, ইলেকট্রন 11টি। পরমাণু স্তরিত। যদি ইলেকট্রন একটা বেরিয়ে যাবে, বেরোবে কোথা থেকে, বাইরের কক্ষপথ থেকে বেরোবে। পরমাণু গঠন দেখালাম একটু আগে। এই বাইরের কক্ষপথে যদি চলে যায়, চলে গেলে পরে সোডিয়াম এটা ধনাত্মক আয়নে পরিণত হয়ে যায়, প্লাস হয়ে যায়। কেন হয়ে যায়, এখানে একটা ইলেকট্রন চলে গেল, ইলেকট্রন সংখ্যা হবে কটা, ইলেকট্রন সংখ্যা 10টি হয়ে গেল। প্রোটন কটা থাকবে, প্রোটন 11টি থাকছে। কারণ নিউক্লিয়াস থেকে কিছু বেরোয় না, পরমাণুর নিউক্লিয়াস থেকে কিছু বেরোবে না, যা হবে
বাইরের কক্ষপথ থেকে। তাহলে প্রোটন 11টাই থেকে আছে, ইলেকট্রন হয়ে গেছে 10টা, তাহলে কার সংখ্যাটা বেশি? প্রোটনগুলো ধনাত্মক তড়িৎধর্মী, এই জন্য সোডিয়ামটা কি হবে? ধনাত্মক তড়িৎধর্মী হয়ে যাবে। আমি এটা যদি ক্যালসিয়ামের কথা মনে করি, Ca এর বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, ক্যালসিয়াম পরমাণুর বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন আছে। এই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টি, এন কক্ষে দুটো থাকবে। অর্থাৎ প্রোটন কটা হলো এখানে? প্রোটন 20টি, ইলেকট্রন কটা আছে? ইলেকট্রন হবে 20টি। নিশ্চয়ই যদি দুটো ইলেকট্রন বেরিয়ে চলে যায়, বাইরের কক্ষপথে দুটো ইলেকট্রন বেরিয়ে চলে যায়, তাহলে কি হবে? Ca++ হয়ে যাবে। তা কেন হয়ে যাবে? তাহলে এখানে এই যে n n সমান 2 যেটা আছে, সবচেয়ে বাইরের কক্ষ ইলেকট্রন চলে যাবে। চলে গেলে এখানে প্রোটন কটা থাকছে? প্রোটন 20টিই থাকবে। ইলেকট্রন কটা হয়ে যাচ্ছে? ইলেকট্রন হয়ে যায় 18টা। কাদের সংখ্যাটা বেশি? প্রোটন। অর্থাৎ বাইরের কক্ষপথে ইলেকট্রন চলে গেলে সেটা ধনাত্মক তড়িৎধর্মী হয়। কোনো পরমাণুর বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন চলে গেলে পরমাণুটি ধনাত্মক তড়িৎধর্মী। এটুকু মাথায় ঢোকাতে পেরেছি। পরবর্তী যে যদি পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রন এসে জুড়ে বসে, তাহলে সেটা ঋণাত্মক তড়িৎধর্মী হয়। কেন হয়? নজর রাখবেন। যেমন আমি ফ্লোরিনের কথা বলছি, ফ্লোরিন F, এর বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। এদিকে দেখো, 7টা ইলেকট্রন ফ্লোরিন। এই ফ্লোরিনের এই ইলেকট্রন বিন্যাস কত? কে কক্ষে দুটো, এল কক্ষে 7টি। প্রোটন কটা আছে? প্রোটন যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন হবে। প্রোটন 9টা আছে, পরমাণু ক্রমাঙ্ক 9। ইলেকট্রন কটা আছে? ইলেকট্রন 9টে আছে। ফ্লোরিন পরমাণুর প্রোটন 9টা, ইলেকট্রন 9টা। এবার যদি একটা ইলেকট্রন কোনো জায়গা থেকে পায়, একটি, আরে এইখানে মনে কর, এখানে মনে, যখন একটি ইলেকট্রন অন্য জায়গা থেকে পাবে, তখন এই ফ্লোরিনটার কি অবস্থা হয়ে যাবে? ওটা ঋণাত্মক তড়িৎধর্মী হয়ে যাবে। কারণ তখন এর বাইরের কক্ষপথে ইলেকট্রন দেখ কটা হয়ে যাচ্ছে? 10টি। বাইরের কক্ষপথে ইলেকট্রন 10টা হয়ে গেল। বাইরের কক্ষপথে ইলেকট্রন হয়ে গেছে 10টা। একটা, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, আর এখানে এই দুটো। সবগুলো ইলেকট্রন একই রকম সাইজের হবে। তার মানে এখানে এই যে ফ্লোরিনটা এর ঋণাত্মক তড়িৎধর্মী হয়ে যাচ্ছে। কেন? এখানে প্রোটন কটা? প্রোটন 9টাই থাকবে, আর ইলেকট্রন হয়ে যাবে কত? 10টি। কারণ নিউক্লিয়াসের থেকে নিউক্লিয়াসে ইলেকট্রন ঢোকে না, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বেরোয় না, বাইরের কক্ষপথে ইলেকট্রনটা বেড়ে যাবে। তাহলে যার সংখ্যাটা বেড়ে যাবে তার ধর্ম প্রকাশ পাবে, যার সংখ্যা বেড়ে যাবে তার ধর্ম প্রকাশ পাবে। যদি আমরা একটা ক্লোরিনের কথা বলি, ক্লোরিন, এই ক্লোরিনের বাইরের ইলেকট্রন বিন্যাসে কি দেখব? কে সমান 2, কে এল সমান 8, এম সমান 7। তাহলে এর বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে ক্লোরিনের বাইরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে এখানে প্রোটন কটা হলো? প্রোটন মানে নিউক্লিয়াস থাকবে, প্রোটন হয়ে যাবে 17টি। 8 আর 2 10, আর 7 17। মানে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সমান। ইলেকট্রন কটা হবে? ইলেকট্রন 17টি। যদি একটা ইলেকট্রন কোথাও থেকে পেয়ে যায়, ক্লোরিন যদি একটা ইলেকট্রন পেয়ে যায়, তাহলে কি হবে? Cl মাইনাস হয়ে যাবে। কেন? এর ইলেকট্রন এখানে এই যে পেয়ে গেছে একটা। এখানে প্রোটন কটা থাকছে? প্রোটন 17টাই হবে, কিন্তু ইলেকট্রন হয়ে যাবে 18টি। ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, আর ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেলে পরে সেটা
ঋণাত্মক তড়িৎধর্মী হবে। তাহলে আমি এখানে লিখবো কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন এসে স্থান নিলে পরমাণুটি ঋণাত্মক তড়িৎধর্মী হয়। কি বলবো? কোনো পরমাণুর সর্বশেষ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন এসে বসলে পরমাণুটি কি হবে? পরমাণুটি ঋণাত্মক তড়িৎধর্মী হবে। ঋণাত্মক তড়িৎধর্মী হয়। কোন পরমাণুর সর্বশেষ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন জুড়ে বসলে পরমাণু ঋণাত্মক তড়িৎধর্মী। কারণটা বোঝা গেছে? একটা ইলেকট্রন নিতে এসে বসে তাহলে একটা ড্যাশ, দুটো ইলেকট্রন এসে বসলে দুটো ড্যাশ হয়। যেমন ধরো অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের একটা অক্সিজেন পরমাণু, এর পরমাণু ক্রমাঙ্ক কত আছে? অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক, হ্যাঁ, তাহলে এর অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? এই ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস কে কক্ষে দুটো, এল কক্ষে 6টি পরমাণু। এখানে তোমার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 8টি, আর প্রোটন সংখ্যা কটি? প্রোটনও 8টি হবে। প্রোটন 8টি, যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন, পরমাণু স্তরে। যদি কি করে এই দুটো ইলেকট্রন কোথাও থেকে পায়, যদি দুটো ইলেকট্রন কোথাও থেকে অক্সিজেন পায়, তখন এই অক্সিজেনের গতিটা কি হয়ে যাবে? অক্সিজেন এটা এর দুটো, এই উপরে দুটো নিচে দুটো ছিল, এখানে একটা গেছে, মনে করো আর একটা করে ইলেকট্রন এখানে পেয়েছে, তাহলে এটা দুটো ইলেকট্রন পেয়েছে, তার দুখানা ড্যাশ হবে। তখন এখানে ঋণাত্মক তড়িৎধর্মী হয়ে যাবে, মাইনাস। তাহলে এখানে প্রোটন কটা হলো? প্রোটন 8টি আছে, ইলেকট্রন কটা হয়ে গেছে? দেখো 10টি হয়ে গেছে। কে কক্ষতে দুটো ছিলই, আর এখন বাইরের কক্ষ কটা আছে? তাহলে কি বুঝলাম? কোন পরমাণুর বাইরের কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন চলে গেলে সেটা ধনাত্মক তড়িৎধর্মী হয়, আর বাইরের কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন এসে জুড়ে বসলে ঋণাত্মক তড়িৎধর্মী হয়। এইটুকু বোঝার মধ্য দিয়ে আমরা মানে মৌলবাদ যৌগের অণু কিভাবে গঠিত হয় সেই উদ্দেশ্যে এগিয়ে যাব। রাসায়নিক বন্ধন বলে একটা কথা আছে, রাসায়নিক বন্ধন। মৌল বা যৌগের অণুর মধ্যে কোন মৌল বা যৌগের অণুর মধ্যে বিভিন্ন পরমাণু যে আকর্ষণ বলে যুক্ত থাকে তাকে বলে রাসায়নিক বন্ধন। মুখস্থ করব। কোন মৌল বা যৌগের অণুর মধ্যে, সেটা মৌলের অণু হোক কি যৌগের অণু হোক, বিভিন্ন পরমাণু যে আকর্ষণ বলে যুক্ত থাকে। একটা আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলটাকে কি বলে? রাসায়নিক বন্ধন। মুখস্থ করো। রাসায়নিক বন্ধন দু রকম, রাসায়নিক বন্ধন এটা দু রকমের আছে। একটা তড়িৎযোজী বন্ধন একটা আছে, তড়িৎযোজী বন্ধন, একটা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন
আমি যদি বলি যে রাসায়নিক বন্ধনটি আগে বুঝে নেন, যে রাসায়নিক বন্ধনটি ইলেকট্রন যে রাসায়নিক বন্ধনটি সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন প্রদান ও আদানের মাধ্যমে গঠিত, তা হলো তড়িৎ-যোজী বন্ধন। যে রাসায়নিক বন্ধনটি সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন প্রদান, প্রথমে দেবে তারপরে নেবে, ইলেকট্রন প্রদান ও আদানের মাধ্যমে গঠিত। সমযোজী তড়িৎ-যোজী বন্ধন ইলেকট্রন প্রদান আদানের মাধ্যমে। আর সমযোজী কি হবে? যে রাসায়নিক বন্ধনটি সমসংখ্যক ইলেকট্রন দিয়ে গঠিত, ইলেকট্রন জোড় এর যে রাসায়নিক বন্ধনটি সমসংখ্যক ইলেকট্রন দিয়ে গঠিত ইলেকট্রন জোড়ের মাধ্যমে গঠিত, তা হল সমযোজী বন্ধন। যে রাসায়নিক বন্ধনটা কি হবে? সমসংখ্যক ইলেকট্রন দিয়ে গঠিত ইলেকট্রন জোড়ের মাধ্যমে। যে রাসায়নিক বন্ধনটি সমসংখ্যক ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড়ের মাধ্যমে গঠিত, সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আমাদের এখানে যেটা পড়তে হবে, তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা, দুটো শব্দ পড়তে হবে। সেই দুটো সম্পর্কে তড়িৎযোজ্যতা, সমযোজ্যতা। তড়িৎযোজ্যতা বা এর আরেক নাম হচ্ছে আয়নীয় যোজ্যতা। তড়িৎযোজ্যতা, আয়নীয় যোজ্যতা। আরেকটা হচ্ছে কি? সমযোজ্যতা। এই তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা কাকে বলে? কি? রাসায়নিক বিক্রিয়ার সময় রাসায়নিক বিক্রিয়ার সময় কোনো ধাতব মৌলের পরমাণু এখানে এটা না বলে এটা বলে যৌগের অনুঘটন প্রণালী বলি। এরকম কথাটা ঠিক হবে। ধাতব এবং অধাতব মৌলের পরমাণু দ্বারা ধাতব অধাতব মৌলের পরমাণু দ্বারা গঠিত
গঠিত যৌগের অণু গঠনের সময় ধাতব এবং অধাতব মৌলের পরমাণু দ্বারা গঠিত যৌগের অণু গঠনের সময় কি হয়? ধাতব মৌলের পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষের কি করে? ইলেকট্রন বর্জন করে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এটুকুটাকে মুখস্থ করি। ধাতব এবং এই যে তড়িৎ যদি যেটা পূর্ব আয়নে যদি থাকে, এটা ধাতু আর অধাতু দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রেই হবে। ধাতু এবং অধাতু দ্বারা গঠিত যৌগের ক্ষেত্রেই হবে। তাহলে ধাতব এবং অধাতব মৌলের পরমাণু দ্বারা গঠিত যৌগের অণু গঠনের সময় কি হবে? এটুকুটাকে মুখস্থ করো। গঠনের সময় ধাতব এবং অধাতব মৌলের পরমাণু দ্বারা গঠিত যৌগের অণু গঠনের সময় কি হবে? ধাতব মৌলের পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এটুকু মুখস্থ করা আগে। ইলেকট্রন বিন্যাস লাভ করে অধাতব লাভ করে। আবার অধাতব মৌলের পরমাণুটি বর্ধিত ইলেকট্রনগুলি বর্ধিত ইলেকট্রন গ্রহণ করে কি হবে? ঋণাত্মক আয়নে পরিণত হয়। ঋণাত্মক আয়নে পরিণত হয়। ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে ও নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে একটু মুহূর্ত করি। লাভ করে বিপরীত আয়নগুলি উৎপন্ন বিপরীত আয়ন বলতে একটা ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন। উৎপন্ন বিপরীত আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণের সাথে যুক্ত হয়ে স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে স্থির তড়িৎ আকর্ষণে
উৎপন্ন বিপরীত আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণের সাথে যুক্ত হয়ে যৌগের অণু গঠন করার ঘটনাকে বলে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। বিপরীত মানে উৎপন্ন বিপরীত আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে যুক্ত হয়ে যৌগের অণু গঠন করার ঘটনাকে বলে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। আমাদের পরীক্ষা থাকবে NaCl অণু কিভাবে গঠিত হয়, NaCl অণু কিভাবে গঠিত হয়। এদিকে দেখো, Na লিখবো, তারপরে যোগ চিহ্ন দিয়ে Cl লিখবো। Na লিখলাম, তার পাশে যোগ চিহ্ন দিয়ে Cl লিখলাম। লেখার পরে এখানে ইলেকট্রন বিন্যাস সোডিয়ামের ক্ষেত্রে কত হবে 2, 8, 1। নিশ্চয়ই বুঝে থাকবে কথাগুলো। তার সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। এর ক্ষেত্রে কি হবে 17, 2, 8, 7। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক 17, এটা মুখস্থ থাকতে হবে 17। তার মানে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, বাইরের কক্ষে সোডিয়ামের একটি ইলেকট্রন আছে। তাহলে এইখানটায় আমি এই বাইরের ইলেকট্রনটা দিয়ে দিলাম, এই ইলেকট্রনটাকে আমি লাল করে দিচ্ছি। এই যে বাইরের কক্ষের ইলেকট্রনটা এখানে দিলাম। ক্লোরিনের ক্ষেত্রে কটা ইলেকট্রন আছে? হ্যাঁ, 7টা। 1, 2, 3, 4, সব একরকম সাইজের হবে। এই 7টা ইলেকট্রন। এটা হলো যখন এই সোডিয়াম আর পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। যখন সোডিয়াম আর ক্লোরিন পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করেছে, তখন কি করবে, এই সোডিয়াম ধাতব মৌলের পরমাণু এর ইলেকট্রনটাকে এরকম ছেড়ে দেবে, ধাতব মৌলের ইলেকট্রনটাকে ছেড়ে দিলে পরে এই সোডিয়ামটার গতি কি হয়ে যাবে, Na এটা প্লাস হয়ে যাবে, ধনাত্মক তড়িৎ প্রকাশ পেয়ে যাবে। তখন ইলেকট্রনটা 2, 8 হয়ে যাবে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হবে, এই যে ক্লোরিন পরমাণুটা ছিল, তো এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন ছিল, এর তো 7টা ছিল, মাঝের দিকে 7টা। আর এই যে সোডিয়ামের যে ইলেকট্রনটা ছিল সেটা পেয়ে যাবে। এই ইলেকট্রনটা এখানে চলে আসবে। তাহলে এখানে কি হবে, এই ইলেকট্রন গ্রহণ করে ফেলেছে, এটা মাইনাস আয়নে পরিণত হবে। সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হলো, কারণ ইলেকট্রন চলে গেছে, এই বাইরের ইলেকট্রনটা চলে গেছে। কে নিল? ক্লোরিন নিল। ফলে সোডিয়াম ধনাত্মক তড়িৎ হবে ইলেকট্রন চলে যাওয়ার জন্য, আর ক্লোরিন ইলেকট্রন নেওয়ার জন্য ঋণাত্মক। এই যে বিপরীত আয়ন, একটা প্লাস একটা মাইনাস, এরা স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে NaCl অণু গঠিত হয়। এতে মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হবে, প্লাস মাইনাস একটা আকর্ষণ তৈরি হবে, যে আকর্ষণের বলে NaCl গঠিত হবে। এটা ব্যাখ্যা করে যদি লিখতে চাই, ব্যাখ্যা যদি বলা হয় তোমার গিয়ে ইলেকট্রন জোরের সাথে দেখাও, বাট ইলেকট্রন ডট গঠনের মাধ্যমে NaCl এর অণু গঠন দেখাও, তাহলে এইটুকুন করে দিলেই হবে। আর যদি ব্যাখ্যা করে লিখতে বলে, তাহলে এরকমভাবে লিখতে হবে, আগে বোঝো পরে লিখবো। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক না বলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। এখান থেকে বুঝে যাচ্ছি প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11। সমর্থন আছে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1।
এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত 287। তার মানে বুঝে গেলাম ক্লোরিনের 17টা প্রোটন 17টা ইলেকট্রন আছে। চলো মুখস্থ করি। মুখস্থ হয়েছে? হ্যাঁ, এটা আমার মুখস্থ থাকবে। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, ক্লোরিনের 17, এটা মুখস্থ থাকবে। তারপরে এই লেখাটা মুখস্থ হয়ে যাবে। বেশ, এবার NaCl অণু গঠনের সময় NaCl অণু গঠনের সময় Na পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বর্জন করে Na পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বর্জন করে কি করে? বর্জন করে Na প্লাস আয়নে পরিণত হয়। আর লিখতে গেলাম না, নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। কারণ এই যে এখানে একটা ইলেকট্রন চলে গেলে পরে 2 ইলেকট্রন বিন্যাস নিয়ন, নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। লিখলাম এইরকম রাখলাম। NaCl অণু গঠনের সময় Na পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন করে Na প্লাস আয়নে পরিণত হবে। এগুলো সমর্থন পাবো। বর্জিত ইলেকট্রনটি কি করবে? ক্লোরিন পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে কি করবে? সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নে লিখেছি বা Cl মাইনাস আয়নে পরিণত হয়। Cl মাইনাস করে তাহলে বুঝে যাবো Cl মাইনাস আয়নে পরিণত হয়। মানে ঋণাত্মক আয়নে পরিণত না হয় Cl মাইনাস Cl মাইনাস আইতে হবে, ইলেকট্রন গ্রহণ ঋণাত্মক হবে। Na প্লাস এবং Cl মাইনাস স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে কি করবে? NaCl অণু গঠন করে। NaCl অণু গঠন করে। শর্টকাটে এটাই লেখা হলো। চলো মুখস্থ করার চেষ্টা করি। CaO অণু কিভাবে গঠিত হয়? CaO অণু কিভাবে গঠিত হয়? দেখো, ক্যালসিয়াম যোগ অক্সিজেন, ইলেকট্রন বিন্যাস কি জানি আমরা? ইলেকট্রন বিন্যাস ক্যালসিয়াম মানে এর মোট ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 20। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20। এটা কি করে বুঝলাম? প্রথমের ভিডিওতে দেওয়া আছে, সেগুলো মুখস্থ করতে হবে। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, তাহলে ইলেকট্রন বিন্যাস কি দাঁড়াবে? 2 8 8 2। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8, ইলেকট্রন বিন্যাস 2 2 6। অক্সিজেনের ক্ষেত্রে 2 6। তাহলে ক্যালসিয়ামের সবচেয়ে বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 2টো থাকবে। ক্যালসিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 6টা। আমি বোঝানোর জন্য এইরকম করছি, ভালো করে দেখো। 6টা
এরকম অক্সিজেনের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে, এখানে ক্যালসিয়ামের বাইরের কক্ষে 2টো ইলেকট্রন। এখানে কি হয়, এই ইলেকট্রনটা ছাড়ে, এই ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, 2টো ইলেকট্রন ছেড়ে দেয়, বাইরের কক্ষের ইলেকট্রনগুলো ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে যে ঘটনাটা ঘটে, সি এ এখানে প্লাস প্লাস হয়ে যাচ্ছে, এর বাইরে 2টো ইলেকট্রন চলে গেছে, তো ধনাত্মক স্তরের জন্য হয়ে গেল। আর অক্সিজেন কি করলো, অক্সিজেন পরমাণু এবারে যে ইলেকট্রন নিচ্ছে দেখো 1 2 3 4 5 6, এবার এই যে ক্যালসিয়াম থেকে ইলেকট্রন দিকে আসছে এই নিয়ে যাবে, এরপরে এটা ঋণাত্মক স্তরের জন্য হয়ে যাবে। এই লালগুলো যে ক্যালসিয়াম ইলেকট্রন, এটা নিল, সব ইলেকট্রন একই রকম, আর বোঝানোর জন্য এরকম শুধু কালার করলাম। এই যে বিপরীত আয়নগুলো এরা কি করবে, স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে। অল্প বুঝেছি না পুরো? পুরো। তাহলে এখানে ব্যাখ্যা করে কি লিখবো, এটা যদি বলে ওই লুইস ডট গঠন করে ক্যালসিয়াম অণু গঠন দেখাও, তাহলে এইটুকুন করলেই হবে। আর নাহলে ব্যাখ্যা করে যদি বলে তাহলে এটা লিখবো কি, ক্যালসিয়ামে তোমার ইলেকট্রন বিন্যাস কি লিখবো, 2 8 8 2, অর্থাৎ ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 20, এই ইলেকট্রন বিন্যাস থেকে বুঝে গেলাম আমরা। এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত, 2 6। তার মানে কোন পরমাণু কোন কক্ষ বাইরের কক্ষ যে কটা ইলেকট্রন আছে পরিষ্কার ধারণা হয়ে গেছে। এবার কি হবে, এদিকে দেখা, এদিকে দেখা, সি এ ও অণু গঠনের সময়, এই লেখাটাকে বুঝে নিয়ে তারপর লিখবি, অণু গঠনের সময়, সি এ ও অণু গঠনের সময় কি করবে, ক্যালসিয়াম পরমাণুটি তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন দুটি বর্জন করে কি হয়, Ca++ আয়নে পরিণত হয়। এখানে এই প্লাসগুলো কোথায় দিলাম, মেয়েরা যেমন মাথায় ক্লিপ লাগায় কানের ঠিক উপরের দিকে, হ্যাঁ ওই রকম সাইডে উপরের দিকে হবে, একটা সাইডের দিকে থাকবে, একদম মাথার উপরে নয়, কিন্তু টুপি পরার মতো নয়, আবার নিচের দিকেও নয়। তাহলে ইলেকট্রন দুটি বর্জন করে Ca++ আয়নে পরিণত হয়। বর্জিত ইলেকট্রন দুটি ও পরমাণুটি কি করে, তার সর্ববহিস্থ কক্ষে স্থাপন করে কি করে, সর্ববহিস্থ কক্ষ ও আয়নে পরিণত হয়। তাহলে কি হলো, একটা প্লাস আর একটা মাইনাস, বিপরীত আয়ন দুটি Ca++ এবং O- আয়ন দুটি বা বিপরীতধর্মী আয়ন দুটি কি করবে, বিপরীতধর্মী আয়ন দুটি স্থির তড়িৎ আকর্ষণের সাথে যুক্ত হয়ে কি করে, CaO অণু গঠন করে। বুঝেছি? দেখো
MgCl2 অণু কিভাবে গঠিত হয়? MgCl2 অণু কিভাবে গঠিত হয়? অণু কিভাবে গঠিত হয়? MgCl2 অণু কিভাবে গঠিত হয়? তার মানে একটা ম্যাগনেসিয়ামের পরমাণু থাকবে আর দুটি ক্লোরিনের পরমাণু থাকবে। ঘটনা সত্যি? এদিকে দেখো, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ম্যাগনেসিয়াম, তারপরে এখানে একটা ক্লোরিন, দূরে দুটো ক্লোরিন, মাঝখানে ম্যাগনেসিয়াম। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 8 2। আর ক্লোরিনের কত হয়? 2 8 7। এটা 2 8 7। তাহলে এখান থেকে আমি কি করব? ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন দেব? ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে এই যে দুটো ইলেকট্রন। আর ক্লোরিনের ক্ষেত্রে বাইরে 1 2 3 4 5 6, এখানে 7টা, একটা সামনে 1 2 3 4 5 6, এই সামনে একটা 7টা। দেখেছে, যখন MgCl2 গঠিত হয় তখন এই যে ম্যাগনেসিয়ামের বাইরে ইলেকট্রনটা এটা আমরা একে দিয়ে দেয়, এই ক্লোরিনকে দিয়ে দেয়, আর এই মাইনাস ইলেকট্রনটা এখানে এদিকে দিয়ে দেয়। দুটো ইলেকট্রন দুদিকে বর্জন করে দেয়। এরপরে ম্যাগনেসিয়ামের কি গতি হবে? ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষ থেকে দুটো ইলেকট্রন চলে গেল, Mg++ হয়ে গেল। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হলো? এদিকে বাইরের কক্ষে এক দুই তিন, এটা 7টা আছে। আবার এখানেও ক্লোরিন নিয়ে নিচ্ছি 7টা, 1 2 3 4 5 6 7, এটা হলো। আর এই যে ম্যাগনেসিয়াম ইলেকট্রন এখানে একটা আছে আর এখানে একটা। ম্যাগনেসিয়ামের দুটোই বাইরে ইলেকট্রন, একটা এই ক্লোরিন নিয়েছে আর একটা এই ক্লোরিন নিয়েছে। তাহলে এটা ম্যাগনেসিয়ামটা মাইনাস, এটা মাইনাস। এখানে এই যে প্লাস মাইনাস এরা কি করবে? তীর্থবিত আকর্ষণে যুক্ত হয়ে MgCl2 অণু গঠন করে নেবে। ব্যাখ্যা কি হবে? ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস 2 8 2, অর্থাৎ 2 8 2 হবে, 2 8 2, কারণ ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 12, ইলেকট্রন বিন্যাস 2 8 2, এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কত লিখব? 2 8 7। এরপরে কি করব? MgCl2 অণু গঠনের সময় MgCl2 অণু গঠনের সময় কি করবে? ম্যাগনেসিয়াম তার পরমাণুতে Mg পরমাণুতে তার সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন দুটি কি করে? বর্জন করে, সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন দুটি বর্জন করে কি হয়? Mg++ আয়নে পরিণত হয়, সমর্থন আছে। বর্জিত ইলেকট্রন দুটি পৃথক Cl পরমাণু গ্রহণ করে কি করবে? দুটি পৃথক Cl পরমাণু গ্রহণ করে দুটি পৃথক Cl- আয়নে পরিণত হয়, তাই তো হয়েছে।
যদি পৃথক Cl মাইনাস আয়নে পরিণত হয়। Mg প্লাস প্লাস এবং Cl মাইনাস Cl মাইনাস আয়নগুলি স্থির তড়িৎ আকর্ষণের সাথে যুক্ত হয়ে MgCl2 অণু গঠন করে।